ইটের দেয়াল থেকে ফ্লাশটা ছুটে পড়া ছোট এক কামরার ঘর, উপরে মরছে দরাডেও খেলানো টিনের চাল। অযত্নে পড়ে থাকা ঘরটির সামনে জরাজীর্ণ একখানা নেমপ্লেট ঝুলছে, যাতে বেশ জাঁকজমক করে লেখা 5 স্টার। মূলত এই ঘরটি তারুণ্যের আড্ডাস্থল, যা ওরা নাম দিয়েছে ক্লাব ঘর বা তাদের অফিস। বাইকের টায়ার ফিসে দিয়ে একরাশ ধুলো উড়িয়ে ঘরটির সামনে এসে থামলো কলরব। হন্ততন্ত হয়ে বাইক থেকে নেমে ঝড়ের বেগে দরজা ঠেলে ভেতরে ঢুকলে সে। ভেতরে তখন অনন্ত আর শান্ত বেশ আয়েশ করে বসেছিল, কিন্তু কলরব কোনো ভূমিকা ছাড়াই ভাগের মতো গর্জে উঠে অনন্তর দিকে তেড়ে গেল। অনন্ত কলরবের এমন রুদ্র রূপ দেখে বিমড়ি খেল যেন। হাতের কাজ ফেলে এক লাফে ছেড়ে উঠে শান্তর পেছনে গিয়ে আশ্রয় নিল। কলরব রক্ত চক্ষু নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত ফিসে বলল, শান্তর পেছনে লুকিয়ে লাভ নেই শালা, বেরিয়ে তোর সাথে আজ আমার বোঝাপড়া আছে। অনন্ত কাচুমাচু মুখে শান্তর কাঁধের উপাস থেকে মাথা বের করে কাঁপা কাঁপা স্বরে শুধালো, কেন, তুই কি করবি শুনি? চুম্মা দেব তোকে। এমন উত্তপ্ত পরিস্থিতিতেও অনন্ত দমল না। সে পুনরায় নিজেকে শান্ত আড়ালে লুকিয়ে নিয়ে করুণ সুরে দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন, তোর ঘরে কি বউ নেই? আমার মতো একটা মাসুম ছেলের সাথে? কলরব এবার দ্বিগুণ তেজে এগোতে নিতে শান্ত 2 হাত বাড়িয়ে ব্যারিকেড তৈরি করল। সে এতক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পুরো তামাশাটা দেখছিল। বন্ধুদের এমন কাণ্ড কারখানা তার বোধগম্য হচ্ছিল না। কলরবকে থামিয়ে দিয়ে বিরক্ত হয়ে বলল, তোদের সমস্যাটা কি বলবি তো? সকাল সকাল এমন বাচ্চাদের মতো হাতাহাতি করছিস কেন? আর কলরব, তুই আচমকা অনন্তর উপরে এমন ছড়াও হচ্ছিস কেন? কি হয়েছে তোর? ঘরে কি বউ তোকে দিচ্ছে না? পরপুরুষকে চুমু খেতে চাচ্ছিস? কলরব একজোড়া অগ্নিদৃষ্টি ছুঁড়ে দিতে শান্তর মুখের কথা যেন মুহূর্তে মিলিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে সে শুকনো মুখে আদো আদো স্বরে বলল, আরে আমি বলতে চাইছি, তুই এমন করছিস কেন? পাগলামি ছেড়ে আসল কথাটা বল না। কলরব দাঁতে দাঁত ফিসে আক্রোশে সুরে বলল, অনন্তকে জিজ্ঞেস কর, ওকে কে বলেছে নিজানার কাছে ইরার কথা পারতে? তোরা কি আদেও আমার বন্ধু, নাকি তলে তলে শত্রুতা করছিস? অনন্ত এবার শান্তর আড়াল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো। অপরাধী মুখে কাছু মাছু হয়ে বলল, ভাই, আমি তো সব তোর কথা, ভালোর কথা ভেবেই করেছি। আসলে ভাবি গর্জে উঠছে কলরব। অনন্ত ভয়ে একেবারে চুপসে গেল। থতমতে খেয়ে বলল, মানে ওই নিজানা ফোন করে ইরার ব্যাপারে খুঁটিনাটি জানতে চাইছিল? কেন ও তোকে বিয়ে করলো না? তোদের সম্পর্কে কতদিনের ছিল এসব আর কি? আমি বললাম ওর বেইমানির কথাগুলো যদি ভাবির কানে যায়, তবে সে তোর প্রতি একটু নরম হবে, মানে সহানুভূতি জন্মাবে আর কি। তোর মাথায় কি গোবর পোড়া শালা? অনন্তর কথা শেষ হতে না হতে শান্ত তার পায়ে সজোরে এক লাথি বসালো। বন্ধু মহলের অনন্তর ফের যে চালুনির মতো ফুটো তা সবারই জানা। আর নিজানা কিনা জেরা করার জন্য এই ফেট ফাতলা ছেলেটাকেই খুঁজে পেল। কলরব একরাশ হতাশা নিয়ে দপ করে চেয়ারে বসে পড়ল। শান্ত এবার অনন্তর দিকে তাকালো, ধমক দিয়ে বলল, তোর কি সাধারণ কাণ্ডজ্ঞানটুকু লোপ পেয়েছে? এসব আজে বাজে কথা কেন বলতে গেলে? আস্ত এক নিকু কথাকার। অনন্ত কৃত্রিম রাগ দেখিয়ে বলল, খবরদার, আমাকে নেকু বলবি না। যাই হোক, ভুল যখন হয়েই গেছে তখন না হয় সরি বলছি। কলরব এবার গজগজ করতে করতে বসা থেকে উঠে দাঁড়ালো, অতি বিরক্ত হয়ে বলল, আমার মেয়ে মানুষের মতো সরি আওড়াচ্ছে। শর্ত সামনে থেকে। কথা বলার জন্য আর কেউ ছিল না। ওই গিরগিটিটাকেই ফেলে তুই আমার বাপকে গিয়ে বলতিস, তাও বোধ হয় এর চেয়ে ভালো হতো। কলরবকে প্রস্থান করতে উদ্যতে দেখে শান্ত এবার মূল প্রসঙ্গে ফিরল। পিছন থেকে হাঁক দিয়ে বলল, কাল কিন্তু কনসার্ট আছে, তুই কি যাবি? তুই না গেলে পুরো পরিকল্পনাটা মাঠে মারা যাবে, কারণ অনুষ্ঠানের মূল আকর্ষণ নেই কেটে। কলরবের পা জড়া থমকে গেল। ক্ষণিকের জন্য সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ঘাড় ঘুরিয়ে বলল, অবশ্যই যাব। আমি এতটাও সস্তা নই যে একটা চুপমারানির বেইমানির শোকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। আমাকে হারানোটা ওর ব্যর্থতা, আমার নয়। আর এই হারানোর যন্ত্রণায় ও সারা জীবন আফসোস করতেই হবে। ছুটি হওয়ার পর স্কুলের চত্বর ফেরিয়ে দিয়াকে নিয়ে বের হলো নবনী, কিন্তু গেট দিয়ে বাইরে পা রাখতে এসে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। কালো রঙা কোট শুট পরে নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে দিব্য তালুকদার। দিয়ার নজর
নজরই প্রথম পড়লো তার ভাবার উপর। মাম্মা দেখো, পাপ্পা এসেছে। নবনী তরিত দৃষ্টি ফেরালো দিব্যর মুখের গাম্ভীর্য দিয়ে প্রজাপতির মতো উড়ে গিয়ে দিব্যর কোলে ঝাঁপিয়ে পড়ল। দিব্যর গম্ভীর মুখখানা মুহূর্তে প্রসন্নতায় ভরে উঠল। দিয়াকে কুলে তুলে নিয়ে তার দুই গালে চুমু দিল। নবনী ধীর পায়ে ওদের কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে একরাশ প্রশ্ন। অবাক হয়ে শুধালো, আপনি এখানে এই অসময়ে? দিব্য শান্তভাবে মাথা নাড়ল। আসলে আজ অফিসে কাজের চাপ কিছুটা কম, তাই ভাবলাম আমার প্রিন্সেস আর তার মাম্মাকে নিয়ে একটু ঘুরে আসি। নবনী আকাশ থেকে যেন পড়ল। বাইরে গ্রীষ্মের তপ্ত রোদ্দুর যেন আগুন চড়াচ্ছে। বৈশাখের এই কাঠফাটা গরমে সবার প্রাণ উষ্ঠাগত। আর এই মানুষটা কিনা ঘুরতে যাওয়ার প্রস্তাব দিচ্ছে। দিব্য দিয়াকে সযত্নে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা নবনীর দিকে চাইল। কোমল স্বরে বলল, নবনী, কোনো সমস্যা? ওভাবে ঠায় দাঁড়িয়ে আসো যে, গাড়িতে এসো। দিয়া জানালা দিয়ে মাথা বের করে উচ্ছ্বসিত গলায় ডাকলো, হ্যাঁ হ্যাঁ মাম্মা, দ্রুত এসো। ওভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি? আজ কিন্তু অনেক মজা হবে। নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বললে, এই ভর দুপুরে আপনি ঘুরবেন? কিন্তু কোথায়? চারদিকে যে রোদের তেজ, এমনিতে সবার নাজেহাল অবস্থা। দিব্য এবার চারপাশটা একবার খুঁটিয়ে দেখল। নবনীর কথা যে বর্ণে বর্ণে সত্য, তা সেই প্রথম অনুভব করল। এসি রুমের ভেতরে অফিসের কাজ নিয়ে এতটাই বুধ হয়েছিল যে বাইরের প্রকৃতির এই রুদ্ররূপ তার খেয়ালই ছিল না। কিছুক্ষণ মনও থেকে বলল, আসলেই তো, এত কিছু তো ভেবে দেখিনি। নবনী পরামর্শ দিল, আমরা বরং এখন বাড়ি ফিরে যাই। আপনার কি বিকেলের দিকে কিছুটা সময় ফাঁকা হবে? দিব্য মৃদু হেসে সম্মতি জানালো। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, ঠিক আছে প্রিন্সেস, আমরা বরং বিকেলেই বের হব। তবে এখন চলো, পাপ্পা তোমাকে আর মাম্মাকে আইসক্রিম খাইয়ে নিয়ে যায়। দিয়ে খুশিতে মাথা নেড়ে সাই দিল। ওকে। গাড়ির সামনের সিটে দিব্যর পাশে নবনী, আর পেছনের সিটে দিয়ে বসেছে। মাঝখানের একটা আইসক্রিম দোকানের সামনে গাড়ি থামিয়ে দিব্য নেমে গেল। কিছুক্ষণ পর দুটো আইসক্রিম হাতে নিয়ে ফিরল সে। দিয়ার পছন্দের কোন নিয়ে এসেছে, আর নবনীর জন্য সে একই আইসক্রিম। পুনরায় ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল দিব্য তালুকদার। নবনী আইসক্রিমের মোড়কটা খুলে এক অদ্ভুত দ্বিধায় পড়ল। দিব্যর পাশে বসে একা একা খাওয়াটা কেমন যেন দেখাচ্ছে। তাছাড়া দিব্য নিজের জন্য কোনো কিছুই জানল না, সেই প্রশ্নটাও নবনীর মনে খচখচ করতে লাগলো। সংকোচ কাটিয়ে সে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আপনি নিজের জন্য কিনলেন না কেন? দিব্য ঘাড় ঘুরিয়ে একবার নবনীর ফানে তাকালো, শান্ত গলায় শুধালো, আমাকে বলছো? নবনী মাথা নাড়ল। দিব্য সামনের রাস্তার দিকে দৃষ্টি স্থির করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আসলে আমি ড্রাইভ করছি তো, তাই। আমি না হয় বাড়ি গিয়েই খেয়ে নেব, তোমরা খাও। শোনো নবনী। নবনী চট করে দিব্যর মুখের দিকে তাকালো। দিব্য যখন কথার মাঝে বারবার তার নাম ধরে ডাকে, তখন নবনীর বুকের ভেতর কেমন এক অদ্ভুত ভালো লাগার অনুরগণ জাগে। সে নিচু স্বরে উত্তর দিল, জি। দিব্য স্টিয়ারিংয়ে হাত রেখে বেশ গম্ভীর গলায় বলল, তুমি আমাকে এভাবে আপনি, শুনুন, দেখুন বলে আর কতদিন সম্বোধন করবে? আমার নামটা কি উচ্চারণ করা ভীষণ কঠিন? দিব্য সরাসরি প্রশ্নে নবনী মুহূর্তের জন্য বিমূঢ় হয়ে গেল। দিব্যকে সে নাম ধরে ডাকবে, এও কি সম্ভব? লোকটা আবার গো ধরে না বসলেই হয়। কোনো তর্কে যাওয়ার ঝুঁকি না নিয়ে সে নিশ্চুপ থাকলো। দিব্যর পরিস্থিতি অস্থির ছাউনি যখন পুনরায় তার উপর স্থির হলো, নবনী বাধ্য হয়েই বলল, আপনার নাম ধরে ডাকা তো কোনোভাবেই সম্ভব নয়। কেন? আপনি বয়সে বড়। দিব্য একটু থেমে মেনে নেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ল। তা হয়তো ঠিক, তবে বিকল্প কিছু তো খুঁজে নিতে পারো। এভাবে আপনি, শুনুন বলে কেমন লাগে না? নবনী মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মধুর বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজতে সে চট করে নিজের হাতের আইসক্রিমটা দিব্যর সামনে ধরল। আপনি একটু নিন না, আমি ধরছি, আপনি ড্রাইভ করুন। দিব্য আর বিরক্তি করল না। এক কামড় দিয়ে পরক্ষণে কপালে বাজ ফেলে বলল, দেখ, একটা ভুল হয়ে গেল। এখন তুমি কি খাবে? আমি তো এটা একটু করে দিলাম।
নবনীর মনে অবশ্য বিন্দুমাত্র সংকোচ জাগল না, বরং এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল। তবুও কৃত্রিম গাম্ভীর্য বজায় রেখে বলল, আমি কিন্তু আপনাকে দেওয়ার আগেই খেয়েছিলাম, আপনিও আমার এটুই খেয়েছেন। দিব্যর ঠোঁটের কোণে হাসিটা আরও ছড়া হলো। নবনী দেখল না, সে স্বাভাবিকভাবেই সেই আইসক্রিমে পুনরায় কামড় বসাতে দিব্য লুকিং গ্লাসে তা দেখে চমকে উঠল। বলতে চাওয়া কথাটা না বলে নিজেকে সংবরণ করে নিল। নবনী পুনরায় আইসক্রিমটা দিব্যর মুখে ধরল। পেছন থেকে দিয়া তার ছোট্ট হাত বাড়িয়ে দিয়ে বলল, পাপ্পা, দিয়ার থেকেও না। মাম্মা, তুমি কি পাপ্পাকে দিয়ারটা খাইয়ে দাও না? নবনী স্নিগ্ধ হেসে দিয়ার আবদার মেটালো। দিয়ে উচ্ছ্বসিত হয়ে হাততালি দিয়ে উঠল, মামা তুমিও একটু খাও, আমরা সবাই একসাথে খাচ্ছি। হাউ সুইট। ছোট্ট দিয়ে চোখে মুখে খুশির ঝিলিক ঠিকরে পড়ছে। নবনী একটু খেয়ে আইসক্রিমটা দিয়েকে ফেরত দিল, দিয়ে খিলখিল করে হাসতে শুরু করলো। দিব্যর বুকের ভেতর এক গভীর প্রশান্তি অনুভব হলো। এই তো তার সাজানো পরিবার, একসময় যা কেবল অলিক স্বপ্ন ছিল, আজ তার জীবন্ত। হঠাৎ দিব্য লক্ষ্য করলো মা মেয়ে চুপি চুপি একে অপরের কি যেন বলছে আর হাসছে। সে কৌতূহলী হয়ে শুধালো, কি চলছে তোমাদের মধ্যে? দিয়ে নিজের গাল দুটো হাত দিয়ে চেপে ধরে হাসতে হাসতে বলল, পাপ্পা, তোমার নাক আর গালে আইসক্রিম লেগে গেছে। দিব্য লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো তার নাকের ডগায় আর গালের একপাশে আইসক্রিম লিপটে আছে। নবনী মুখ টিপে হাসছে। দিব্য ব্রু কুচকে বলল, এটা কি তবে ইচ্ছে করে করলে? ভেরি ব্যাড নবনী। নবনী প্রথমে হাসলো, দিব্যর কথা একটু কুকড়ে গেল। লোকটা কি তবে সত্যিই রাগ করলো? সে দ্রুত শাড়ির আঁচলটা একটু তুলে দিব্যর মুখের আইসক্রিম টুক করে সযত্নে মুছে দিল। অপরাধী মুখে বলল, সরি, আসলে একটু মজা করছিলাম। দিব্য মুহূর্তের সুযোগে নবনীর হাতে থাকা আইসক্রিম থেকে সামান্য আইসক্রিম নবনীর গালে লেপে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। দিয়েও খিলখিল করে হেসে উঠল। আচমকাই আক্রমণে নবনী পাথর বনে গেল। সে বিস্ময়ে হতভম্ব হয়ে চেয়ে রইল হাস্যরত দিব্য তালুকদারের দিকে। হাসলে লোকটার এক গালে কি সুন্দর টোল পড়ে। এর আগে কখনোই দিব্যকে এমন হাসিতে বাসতে দেখিনি নবনী। কতটা স্নিগ্ধ আর ফানবন্ত লাগছে তাকে। একটি নির্মল হাসি যেন তার কঠিন গাম্ভীর্যের আবরণটা নিমিষে চুরমার করে দিয়েছে। নবনী ক্ষণিকের জন্য মহাবিষ্ট হলো, মনে হলো সে নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। দিব্যর এই হাসি মুখের মুগ্ধতা যেন তার হৃদস্পন্দন থমকে দিল। দুপুর গড়াতে না গড়াতেই আকাশের মেজাজ বিগড়ে গেল। গুমোট ভাব কাটিয়ে আচমকাই শুরু হলো জোড়ো হাওয়ার তাণ্ডব, সাথে বিদ্যুতের তীব্র চমকানি। জানালার বাইরে বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি নামতে চারপাশে জলমল শব্দে মুখরিত হয়ে উঠল বাতাসের শোষ শব্দ। সেই যে বৃষ্টি শুরু হলো, থামার যেন কোনো নামে নেই। রাতে মৌমিতা রান্না করেছে দোয়া উঠা খিচুড়ি আর কষা গরুর মাংস। রাতের ডিনার টেবিলে আজ পুরো তালুকদার বাড়ির সমবেত হয়েছে। খাবারের গ্রানের চারপাশ করছে ঠিকই, কিন্তু অন্দরমহলের গুমর ভাবটা যেন কাটছেই না। নবনী আর মৌমিতা মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। দিনের বেলায় কলরব আর কায়েফের মধ্যকার সেই তিক্ত অপ্রীতিকর ঘটনাটি এখন আর কারো অজানা নেই। সেই খবর পৌঁছে গেছে আরশাদ তালুকদারের কানে। সচরাচর এমন বৃষ্টি মুখর দিনে খিচুড়ি আর মাংসের আয়োজন হলে কলরবই সবচেয়ে বেশি উৎসাহ দেখায়। কাব্য আর কলরব খেতে ভীষণ ভালোবাসে, অথচ আজ পুরো টেবিল জুড়ে এক থমথমে নীরবতা বিরাজ করছে। আফতাব তালুকদার গম্ভীর মুখে এসে বললেন, মাঝা বেগমও তার ফিসু ফিসু এসে দাঁড়ালেন। খাওয়ার মাঝপথে আরশাদ তালুকদার কায়েফের দিকে চেয়ে প্রশ্ন ছুড়লেন, কায়েফ, তোমার আব্বু বলছিলেন তুমি নাকি আর ফিরে যেতে চাইছো না, দেশে নাকি স্থায়ী হয়ে এই বিজনেস করার মন স্থির করেছ। মুহূর্তের মধ্যে সবার উৎসুক দৃষ্টি কায়েফের উপর স্থির হলো। কায়েফের হাতের গ্রাস থমকে গেল। সে মুখ তুলে অত্যন্ত শান্ত স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, জি চাচ্ছু, আমি আর বিদেশ ফিরতে চাইছি না। আমার নিজের দেশেই মন টিকছে। কাব্য অস্থির হয়ে উঠলে, এটা কোনো ধরনের ফাগলামি কায়ে, ফিরবি না মানে কি? এভাবে মাঝপথে পড়াশোনা জলাঞ্জলি দিয়ে এই দেশে তুই কোন রাজ্য জয় করবি শুনি? বড়দের উপস্থিতিতে কাব্যর এমন কড়া মেজাজ দেখে সে নিজেই কিছুটা দমে গেল। আরশাদ তালুকদার শান্ত স্বরে বললেন, দেখো কায়েব, আমি তোমার সিদ্ধান্তকে ছোট করছি না,
কিন্তু তোমার বাবার তোমাকে নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষার স্বপ্ন আছে। আমারও মনে হয় না এটা তোমার জীবনের জন্য কোনো ইতিবাচক সিদ্ধান্ত হবে। আর বড় জোর কয়েকটা বছরের তো ব্যাপার, তারপর তো দেশেই ফিরবে। আরশাদ তালুকদারের কথার মাঝপথে কায়েফ সপ্রতিবাদ ভরা প্রতিবাদ জানিয়ে উঠল, কিন্তু কয়েক বছর কেন চাচ্ছ? আমি আর একদিনের জন্য এই অনিশ্চয়তার বিলম্ব চাই না। আমি কাল থেকেই নিজের প্রস্তুতি শুরু করব ভাবছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং এ থেকে আমি এক চুলও নড়ব না। আফতাব তালুকদারের ধৈর্যের সীমা ছাড়ালো। রাগে অগ্নি শর্মা হয়ে তিনি টেবিল চাপড়ে গর্জে উঠলেন, ছড়িয়ে তোমার গা লাল করে দেব আমি। দিন দিন বড্ড বেহাদব হয়ে উঠছো। চাচ্চুর সামনে কেউ এভাবে কথা বলে? কালকে আমার সাথে যে আচরণ করছো তা আমি এখনো হজম করতে পারছি না। আরশাদ তালুকদার হাত বাড়িয়ে আফতাবকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি ধীর স্থির গলায় বললেন, আফতাব, থামো তো। ও যখন মন স্থির করেই ফেলেছে তখন জোর করার কি প্রয়োজন? কিন্তু কায়েফ, হঠাৎ করে এমন সিদ্ধান্তের পেছনে আসল কারণটা কি? কায়েফ এক মুহূর্তের জন্য পাশে বসা কলরব আর নিজানার দিকে তাকালো। নিজানা তখনও বাকিদের মতো একরাশ কৌতূহল আর বিস্ময় নিয়ে ওর দিকে চেয়ে আছে, অথচ কলরব সম্পূর্ণ নির্বিকার। সে নিজের মতো নিবিষ্ট মনে খেয়ে যাচ্ছে, যেন চারপাশের এই উত্তপ্ত বাক্য বিনিময়ে তার কানেই পৌঁছাচ্ছে না। কায়েফ নিচু স্বরে উত্তর দিল, আমার এখন মনে হয় চাচ্ছ জীবনের কঠিন পরিশ্রমের চেয়ে কপালে থাকা ভাগ্যটা অনেক বেশি জরুরি। যদি কপাল মন্দ হয় তবে হাজারের চেষ্টা শ্রম কোনো কাজে আসে না। আমি আর মরিচিকার পেছনে দৌড়াতে চাই না। আমার ভাগ্যের যা লেখা আছে তাই হবে, তা আমি যে দেশেই থাকি না কেন। আর সত্যি বলতে সবাইকে ছেড়ে একা থাকতে আমার বড্ড কষ্ট হয়। আম্মু যখন ফোনে কাঁদে তখন আমার নিজের ভিতরে অপরাধ বোধ কাজ করে। মানুষের জীবনের তো কোনো গ্যারান্টি নেই। আমি চাই জীবনের বাকি সময়টা এই চেনা মানুষগুলোর সাথেই কাটাতে। ছেলের এমন আবেগপ্রবণ আর অদ্ভুত যুক্তি শুনে আফতাব তালুকদার পুনরায় ফেটে পড়লেন। জাস্ট শাট আপ কায়েফ। ভাইয়া দেখছো ওর অবস্থা? এমন উদ্ভট আর অর্থহীন যুক্তি ও তখন থেকে দিয়ে যাচ্ছে। এসব কোনো কাজের কথা হলো? কায়েফ আর তর্কে চড়ালো না। সে আচমকা বসা থেকে উঠে দাঁড়ালো, অত্যন্ত ঠান্ডা গলায় বলল, আমার খাওয়া শেষ, গুড নাইট অল। আফতাব তালুকদার রাগে কাঁপতে কাঁপতে বারবার পেছন থেকে ডাকলেন, কিন্তু কায়েফ কারো ভারণ না শুনে ধীর পায়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। আরশাদ তালুকদার আফতাবকে শান্ত করলেন, তবে বাড়ির প্রতিটি মানুষের মনে দুশ্চিন্তার কালো মেঘ জমে উঠল। কায়েফের মতো একজন মেধাবী ও শান্ত স্বভাবের ছেলের এমন হুটহাট আর অযৌক্তিক সিদ্ধান্ত কারো মাথাতেই ঢুকছে না। কলরব এতক্ষণ চুপ থাকলেও সে ঠিকই বুঝতে পারল কায়েফের এই অস্থিরতার উৎস কোথায়। কিছুক্ষণ পর সেও নীরবে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে তালুকদার বাড়ির ডিনার টেবিলটা এক অসহ্য গুমট আর বিষণ্ণ নিস্তব্ধতায় ডুবে রইল। আজ দিয়ার চোখে মুখে উত্তেজনার শেষ নেই। ঘুমের চেয়েও তার কাছে বেশি আনন্দের হলো নবনীয়ার দিব্য সান্নিধ্য। সচরাচর দিব্য বাড়ি ফেরার আগেই দিয়ে ঘুমের দেশে পাড়ি জমায়, নয়তো দিব্য যখন কাজের ফাইলের গভীর ঘুমে ডুবে থাকে তখন নবনী দিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আজ বৃষ্টির কারণে গোড়ার পরিকল্পনা ধূলিসাৎ হলেও দিব্যকে পুরোপুরি বশ করে ফেলেছে তার ছোট্ট মেয়ে। দিয়ার কড়া হুকুম, আজ রাতে কোনো ল্যাপটপ বা অফিসের ফাইল খোলা যাবে না। আর মেয়ের হুকুম দিব্য তালুকদার অমান্য করবে তা ভাবাই দুঃসাধ্য। নবনী ঘরে ঢুকতেই দিয়ার উচ্ছ্বসিত কণ্ঠস্বর শুনতে পেল, মাম্মা জলদি এসো, আমরা সবাই মিলে একসাথে ঘুমাবো। নবনী স্নিগ্ধ হেসে সম্মতি জানিয়ে বিছানায় ঘায়ে লিয়ে দিল। দিয়া নবনীকে মাঝখানে রেখে নিজে একপাশে শুলো। নবনীর একটি হাতের উপর মাথা রেখে পরম নিশ্চিন্তে সে যেন নিজের নিরাপদ আশ্রয় খুঁজে পেল। এবার হুকুম হলো দিব্যর উপর, পাপ্পাকে অবশ্যই তাদের দুজনকে জড়িয়ে ধরে শুতে হবে। আজকাল নবনীর কোল ছাড়া দিয়ার চোখে ঘুম নামে না, আর নবনীয় অদ্ভুত এক মায়ায় দিয়াকে জড়িয়ে রাখে। দিয়াকে ছাড়া তার নিজেরও এখন জীবনটা বড্ড শূন্য মনে হয়। নবনী দিয়ার দিকে কাত হয়ে শুতেই দিব্য তার পেছনে
এক হাত দিয়ে নবনীর উপর দিয়ে ভাড়িয়ে দিয়ে গা বুলাতে লাগলো। দিব্য উষ্ণ বুকের ছোঁয়া নবনীর পিঠ স্পর্শ করতে তার সারা শরীরে এক মৃদু শিহরণ বয়ে গেল। দুজনের মাঝখানে দূরত্বটুকু যেন আজ মেঘমুক্ত আকাশের মতোই স্বচ্ছ ও পেলেন। দিব্যর হৃৎপিণ্ডের দুকদুকানি নবনী নিজের শরীরে অনুভব করতে পারছে। নবনী গাঁড় ঘুরিয়ে দেখলো দিব্য এক হাত মাথার নিচে দিয়ে এক মনে দিয়ে বকবকানি শুনছে দিয়া তার স্কুলের কোনো এক তুচ্ছ অযৌক্তিক ঘটনা মহা উৎসবে বর্ণনা করছে। আর দিব্য এমনভাবে মনোযোগ দিয়েছে যেন জীবনের শ্রেষ্ঠ কোনো জরুরি মিটিং চলছে। নবনী অবাক হয়ে ভাবতে লাগলো, এভাবে হাত পেতে থাকলে লোকটার কি কষ্ট হয় না? নবনী মৃদুস্বরে দিয়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই দিয়া ক্লান্ত হয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। দিয়ে ঘুমিয়ে পড়তে নবনী স্বস্তি নিঃশ্বাস ফেলল, কিন্তু যেই না সে গাড় ঘুরিয়ে পেছনে তাকাতে যাবে অমনি তার বুকের ভেতরটা দপ করে উঠল। ডিম লাইটের নীলসে মায়াবী আলোয় ঘরটা তখন অপার্থিব এক স্নিগ্ধতায় ভরে আছে। সেই আবছা আলোয় সে দেখল দিব্যর গম্ভীর দুটি চোখ অপলক দৃষ্টিতে তার দিকে নিবদ্ধ। দিব্য মূলত নবনীয়া দিয়ের এই মা মেয়ের অটুট বন্ধনী দেখছিল। ওদের খুশি দেখলে দিব্য নিজের ভেতরে এক অদ্ভুত তৃপ্তি কাজ করে। নবনীর অবাক সাহনি দেখে দিব্য মৃদু ব্রু উছিয়ে গম্ভীর গলায় শুধালো, কি? নবনী কর্তব্য বিমূঢ় হয়ে মাথা নাড়ল, অস্ফুট স্বরে বলল, কিছু না। আপনি এখনও ঘুমাননি? হাতটা কি ব্যথা করছে না আপনার? দিব্য আর কোনো কথা বাড়ালো না, সোজা হয়ে শুলো। নবনীয় নিজেকে সামনে নিয়ে আড়ষ্টটা কাটিয়ে ছাদের দিকে মুখ করে শুলো। ঘর জোড়া এখন ফিনপতন নীরবতা, কেবল বাইরের বৃষ্টির রেশ আর ঘড়ির কাটার টিকটিক শব্দ সেই নিস্তব্ধতাকে আরো প্রগাঢ় করে তুলছে। বাইরে প্রকৃতির শান্তি হলো, বিছানার দুই প্রান্তে থাকা দুটো অস্থির মন যেন উত্তাল সমুদ্রের মতো গুমড়ে মরছে। নবনী নিজের মনের অলিগলিতে গভীর দ্বিধা আর সঞ্চয় বয়ে বেড়াচ্ছে। দিব্যর পরিবর্তন তাকে বারবার বিস্মিত করে। লোকটা এখন নবনীর সান্নিধ্য পছন্দ করে, তার সঙ্গ উপভোগ করে, এটুকু বোঝার মতো পরিপক্কতা নবনীর হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত কাছে থেকেও দিব্য কেন চূড়ান্ত দূরত্বটুকু গোছায় না? কেন তাকে একবারে নিজের করে টেনে নেয় না? এই কেনর কোনো সতুত্তর নবনীর জানা নেই। সে নিজের অবচেতন মনকে অনেক আগেই বুঝিয়ে ফেলেছে যে দিব্য তার আর পর মনে হয় না। দিব্যর স্পর্শে এখন আর কোনো কুণ্ঠা নেই, বরং এক অবাধ্য মাদকতা আছে যা নবনীকে অদ্ভুত এক আবেশে আচ্ছন্ন করে রাখে। নবনী জানে দিব্য যদি আজ পূর্ণ অধিকার নিয়ে তাকে নিজের করে নিতে চায়, তবে সে হয়তো বাধা দেওয়ার শক্তিটুকুও খুঁজে পাবে না। কিন্তু দিব্যর চিন্তাধারা ভিন্ন। সে নবনীকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে চায় না। সে চায় না নবনী কেবল পরিস্থিতির চাপে পড়ে বা সামাজিক দায়বদ্ধতার খাতিরে তাকে মেনে নিক। নবনীর মনের গহীনে যে তার জন্য এক সিলতে ভালোবাসার অঙ্কুরোদ্গম হয়েছে, দিব্য সংবেদনশীল মন তা এখনো পুরোপুরি আঁচ করতে পারেনি। নবনী এমন কোনো ইঙ্গিত বা শব্দ খরচ করেনি যা থেকে দিব্য বুঝতে পারে যে তাদের সম্পর্কের বরফ গলে ঝর্ণা হতে শুরু করেছে। দিব্য ধৈর্যশীল এক নাবিকের মতো অপেক্ষা করেছে নবনীর মন জয় করার। এই অপেক্ষার পথ যদি দীর্ঘ থেকে দীর্ঘরত হয়, তবুও তার কোনো আক্ষেপ নেই। সে কোনো জোড়া তালি দেওয়ার অসুস্থ সম্পর্ক বয়ে বেড়াতে চায় না। তপ্ত মরুভূমিতে দীর্ঘ তৃষ্ণার পর যদি এক প্রশ্লা শান্তির বৃষ্টি নামে, তো সেই প্রতীক্ষাই তো সার্থক। দিব্য সেই সার্থকতার জন্যই নিজেকে সম্বরণ করে রেখেছে। যেদিন নবনী ধরা দেবে সেদিন কোনো দ্বিধা অবশিষ্ট রাখবে না। বাইরে তখন ঝুমঝুম বৃষ্টির ছন্দে মুখরিত চারপাশ। প্রকৃতির সেই উত্তাল মাতাল শব্দের মাঝে নিজানা তন্দ্রাটা হুট করে ছুটে গেল। আচ্ছন্ন ভাবের মাঝে এক অদ্ভুত ঘুঙানির শব্দ তার কানে এসে বিঁধল। সে পাশ ফিরে কলরবকে খুঁজতে গিয়ে দেখলো বিছানার ওই পাশটা শূন্য। গভীর রাতে ছেলেটা গেল কোথায়? পরক্ষণে আবারও সে অস্পষ্ট কান্নার শব্দ, আর সেই সাথে এক উৎকট তপ্ত গন্ধ নিজানার নাসারন্ধে আঘাত করলো। সে দরপর করে বিছানায় উঠে বসলো। গন্ধটা নিকোটিনের, কিন্তু এই ফুফিয়ে কান্নার শব্দটা কার? নিজানা বিছানা ছেড়ে পা রাখলো মেঝেতে। ঘরের নীলসে ড্রিম লাইট জ্বলছে। অন্ধকারের প্রতি এক জাতীয় ভীতি বা ফোবিয়া থাকায় সে কখনোই পুরোপুরি আলো নিভিয়ে শুতে পারে না। ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যেতে নিজানা থমকে দাঁড়ালো। কাছের উপরে আবছা অন্ধকারে কলরবকে বসে থাকতে দেখা যাচ্ছে। নিজানা
ভেবেছিল নিঃশব্দে ফিরে আসবে, কিন্তু বাতাসের ঝাটকায় আসা সিগারেটের ধোঁয়ায় সে নিয়ন্ত্রণ হারিয়ে কেসে উঠল। সিগারেটের গন্ধে তার দম আটকে আসে, কাশির শব্দে কলরব চকিত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। নিজানা হাতের তালুতে মুখ চেপে ধরে দ্রুত ফিরে আসতে উদ্যত হতেই কলরবের ভারী কণ্ঠস্বর কানে এলো। পালিয়ে যাচ্ছিস কেন? দেখে ফেলেছিস যখন তখন বাকিটা উপভোগ কর। নিজানার পিত্তি জ্বলে উঠল। সে বিরক্তি নিয়ে ব্যালকনিতে পা রাখতেই বৃষ্টির শীতল হাওয়া তার সর্বাঙ্গে এক শিরশিরানি শিহরণ জাগিয়ে তুলল। জোড়ো বাতাসের ঝাপটায় ব্যালকনির অর্ধেকটায় ভিজে একাকার। কলরবের পরনের পোশাকও বোধহয় ভিজে সপসপে হয়ে আছে। সে হাত পা ছড়িয়ে সেখানে বসে আছে। নিজানা আবারও কাশির ধমক সামলাতে নিয়ে কর্কশ স্বরে বলল, বন্ধ করো ওটা, আমার কষ্ট হচ্ছে। কলরব যেন নিজানার আর্তনাদ শুনতেই ফেল না, বরং একরাশ সব উপজ্ঞা নিয়ে জ্বলন্ত সিগারেটে পুনরায় টান বসালো সে। নিজানা অবশ্য অবাক হলো না। এই নিষ্ঠির উদাসীনতা এখন কলরবের ভূষণ। সে দীর্ঘায় কলরবের খুব নিকটে ঠিক মুখোমুখি হয়ে বসল। নিজানা হুট করে কলরবের হাঁটুর উপর রাখা ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনের আলো এক তরুণীর মুখায়বক পুরো স্ক্রিন জুড়ে ঝলমল করে উঠল। কলরব ফোনটা কেড়ে নেওয়ার কোনো চেষ্টাই করল না, বরং এক অদ্ভুত নির্লিপ্ততায় চেয়ে রইল। নিজানা বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকার পর কলরব ভাঙা গলায় বলল, ওটা ইরা। নিজানা ফোন থেকে দৃষ্টি সরিয়ে কলরবের পানে চাইল। আবছা নীলসে আলো আর অন্ধকারের মিশেলে ছেলেটাকে ভীষণ বিধ্বস্ত আর পরাজিত কোনো সৈনিকের মতো লাগছে। নিজানা শান্ত স্বরে শুধালো, তোমার কেন সব সময় মনে হয় যে আমি তোমাকে কষ্ট পেতে দেখলে আনন্দ পাই? কলরব এক সিলতেই বিষাদ মাখা হাসলো, পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তুই এনজয় করিস না? আমার এই দশা দেখে কি তুই কষ্ট পাস নাকি? কষ্ট না পেলেও অন্তত অন্যের যন্ত্রণায় আমি উল্লাস করি না। আমি তোমার মতো নই। কলরব মাথা নেড়ে সায় দিল, ঠিক বলেছিস, তুই একদম আমার মতো নস। তুই আর আমি সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটো মানুষ। আমাদের চিন্তা চেতনা, রুচি আর আচার আচরণ সবই আলাদা, তাই কোনো মিল নেই। আর আমাদের মিল হওয়া সাজে না। নিজানা পুনরায় ফোনের ছবিটার দিকে তাকিয়ে মন্তব্য করলো, মেয়েটা সত্যিই খুব সুন্দর। তোমার রুচি ভালো বলতেই হয়, তবে মেয়েটার রুচি ভীষণ খারাপ। কলরবের ঠোঁটের কোণে আবারও সেই ম্লান হাসির রেখা ফুটে উঠল। নিজানা মুহূর্তকাল চুপ থেকে সরাসরি প্রশ্ন করলো, কেন ছাড়লো তোমায়? আমি পুরোটা জানি না। বাইরে তখন উন্মুক্ত প্রকৃতির তাণ্ডব চলছে। জোড়ো হাওয়ার সাথে বৃষ্টির জাকটা ব্যালকনির ভেতরে আশ্রয় পড়ে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। সেই হিমেল হাওয়ায় শরীর অবশ করা কাফন জাগছে। থেকে থেকে বিদ্যুতের তীব্র চমকানির রাতের জমাট অন্ধকারকে সিঁড়ি দিয়ে এক অদ্ভুত বিভীষিকার জন্ম দিচ্ছে। নিজানা ভেবেছিল কলরব হয়তো সত্যটা এড়িয়ে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে দীর্ঘ এক নিস্তব্ধতার পর কলরব ভাঙা গলায় বলতে শুরু করলো, আমার আগে থেকেই ওর জীবনে একজন ছিল। কোনো এক কারণে ওদের বিচ্ছেদ হয়েছিল, কিন্তু ইরা ওকে খুব ভালোবাসত। কিছুতেই বলতে পারছিল না সেই স্মৃতি। ঠিক সেই সময় আমি ওর জীবনে আসি। কয়েকটা দিন পাগলের মতো ওর পিছনে ঘুরেছিলাম বলে হয়তো আমায় ও সত্যিই পাগল ভেবে বসেছিল। আসলে ওই ছেলেটাকে বলার জন্য ও আমায় কেবল একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু শেষমেশ আর পারেনি। বিয়ের ঠিক আগের দিন যখন ওই ছেলেটা ফিরে এসে ক্ষমা চাইলো, ইরা এক মুহূর্তও ভাবেনি আমাকে কেবল একটা সরি বলে ওর পুরো ভালোবাসার কাছে ওর পুরনো ভালোবাসার কাছে ফিরে গেল, কারণ আমাকে ও কোনোদিন ভালোই বাসেনি। বলে কলরব ঘা দুলিয়ে হাসতে লাগলো। সেই হাসি কোনো আনন্দ নয়, বরং এক বুক বিষাদের আর্তনাদ। নিজানা স্তব্ধ হয়ে গেল। কলরব এবার অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আমি আস্ত একটা বলদ, বুঝলি? সবসময় ভুল সিদ্ধান্তই নিই। তোকে বিয়ে করাটাও ছিল আমার জীবনের একটা মস্ত বড় ভুল। আমার মাথার ভেতরটা এখন বউ বউ করছে, চারপাশটা অসহ্য ঠেকছে। আমি ঠিক কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। মরে গেলেও বোধহয় শান্তি পেতাম, কিন্তু সেটুকু করার সাহসও তো নেই আমার। তুই বল না নিজানা, একটু স্বস্তি পাওয়ার জন্য আমার এখন ঠিক কি করা উচিত? একটা আইডিয়া দে তো।
কলরবের এমন ছটফটানি দেখে নিজানার নিজের বুকেও এক অজানা অস্থিরতা বের করলে। এমন ভেঙে পড়া মানুষকে ঠিক কোন ভাষায় সান্ত্বনা দিতে হয় তা তার জানে নেই। কাঁপা গলায় অস্ফুট স্বরে বলল, প্লিজ কলরব, একটু শান্ত হও। এভাবে কেন বলছো? কিন্তু কলরব থামল না। সে দ্বিগুণ উন্মাদনায় ধরা গলায় আর্তনাদ করে উঠল, আমার বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো ফুঁড়ে খাক হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কে যেন মাথার ভেতর হাতুড়ি দিয়ে ফেরেক ঠুকছে। এই যন্ত্রণা আর আমি সইতে পারছি না নিজানা, অসহ্য লাগছে সব। আমি আমি হয়তো পাগল হয়ে যাব রে, নয়তো মরে জড়ো হাওয়া আর বৃষ্টির অভিশান্ত শব্দের মাঝে কলরবের হাহাকার মেশানো কথাগুলা আচমকাই থমকে গেল। নিজানা নিজের কোমল হাতের তালু দিয়ে চেপে ধরল কলরবের মুখ। ঠিক সেই মুহূর্তে দূর আকাশে প্রচণ্ড শব্দে বাজ পড়ল। বিদ্যুতের সেই ক্ষণিক আলোয় দুজনের মুখশ্রী উচ্ছ্বাসিত হয়ে উঠল এক অপার্থিব আবায়। নিমেষকাল তারা একে অপরের চোখে গহীনে তলিয়ে রইল। নিজানা ঠোঁট নেড়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তার আগে কলরবের উত্তপ্ত পুরুষালী উষ্ঠাধর প্রবল জ্বরের মতো দখল করে নিল নিজানার কম্পিত কোমল উষ্ঠজোড়া। মুহূর্তে এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ নিজানা শির দ্বারা বেয়ে নেমে গেল। আচমকিকে স্পর্শে তার চেতনা যেন মেঘে ডাকা চাঁদের মতো আচ্ছন্ন হয়ে পড়ল। মস্তিষ্ক শূন্য শরীর অবশ, কেবল এক অবাধ্যর স্পন্দন তাকে গ্রাস করে নিল। কলরবের ভেতরে পুঞ্জীভূত অস্থিরতা তখন আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়ছে। সে কি নিজের নিয়ন্ত্রণ বিসর্জন দিয়েছে, নাকি অদৃষ্টের টানে হার মেনেছে? তা বোধগম্য হওয়ার অবকাশটুকু প্রকৃতি দেয়নি। বাইরের বাতাসের হাহাকার আর বৃষ্টির অজর বর্ষণের মাঝেই কলরব নিজানাকে ফাজাকলো করে নিয়ে এলো বিছানায়। জীবনের প্রথমবার কোনো পুরুষের এমন নিবিড় সান্নিধ্য আর গভীর স্পর্শ নিজানার নারী সত্তা এক অদ্ভুত নাজুকতায় নুয়ে পড়ল। সে বাধা দেওয়ার শক্তিটুকু হারিয়েছে, নাকি নিজেকে বিলিয়ে দেওয়ার এক গোপন ইচ্ছে মনে হয়েছে বড় বেশি অস্পষ্ট। সময় যত গড়াতে লাগলো, কলরবের ছোঁয়া ততই নিবিড় থেকে নিবিড়তা শুরু হতে লাগলো। সেই কালবৈশাখীর রাতের যখন জানালার উপর প্রকৃতি ধ্বংসলীলায় মত্ত, ঘরের ভেতর তখন তিল তিল করে গড়ে ওঠা হিমশীতল দেয়ালটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ঘৃণা, অভিমান আর একাকিত্বের দহন মুছে গিয়ে কেবল অবশিষ্ট রইল দুটি তপ্ত হৃদয়ের স্পন্দন। সেই মায়াবী অন্ধকারে তাদের মাঝে সমস্ত দূরত্ব ঘুষে গিয়ে একাকার হয়ে গেল দুটি প্রাণ। নিজানার কলরব একে অপরের মাঝে খুঁজে ফেলে এক বিচিত্র শান্তির আশ্রয়। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।